মহারাজ, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ দাসী, ভিতরে এসো। কি হয়েছে বলো। রানীমা, আপনার পুত্র ধ্রুব ঘুম থেকে উঠে পড়েছে, খুব কান্নাকাটি করছে। একবার ওই ঘরে চলুন, আমি অনেক চেষ্টা করেও সামলাতে পারছি না। একটা কাজ ঠিক করে করতে পারিস না, আমার ছেলেটাকে উঠিয়ে দিলি তো। রানীমা, আমি কিছু করি নাই, আমি তো পাশে বসে বসে পাখা দিয়ে বাতাস করছিলাম। রানী, দাসীর সাথে তুমি এটা কি ধরনের ব্যবহার করলে? ওকে মারাটা তোমার উচিত হয়নি। সারাদিন আমাদের জন্য খুব খাটাখাটনি করে সে। হ্যাঁ, খাটাখাটনি করি, তার বিনিময়ে আমরা তো টাকাও দিই। নিজের কাজটা তো ভালো করে করতে হবে। তোমার এই খারাপ ব্যবহারের জন্যই আমাদের রাজ্যের প্রজারা আমার মহলে আসতে ভয় পায়। ভালো লাগে না আর। রাজা নরেশচন্দ্র বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। একটা কাজ ভালোভাবে করে না। চল দেখি, আমার পুত্রটাকে ঘুম পাড়িয়ে আসি। মহারাজ নরেশচন্দ্রের জয় হোক! মহারাজ নরেশচন্দ্রের জয় হোক! মহারাজ, আপনি এমন সময় বাগানে? এ সময় তো আপনি আসেন না। আমার আর ভালো লাগছে না। তোমাদের রানীমা যা শুরু করেছে, সবার সাথেই খারাপ ব্যবহার। বুঝতে পেরেছি, আপনার মনটা আজ ভালো নেই। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ মহেন্দ্র। তোমাদের রানীমা দিন দিন খুব অহংকারী হয়ে উঠছে। এরকম রানী আমার রাজ্যের জন্য শ্রেয় নয়। মহারাজ, আপনি কিছু মনে করবেন না, তবে আমাদের প্রজাগণ রানীমাকে আর সহ্য করতেই পারছে না। হ্যাঁ, সহ্য করবেই বা কিভাবে? কোনো মানুষ যদি আমার দরবারে আসে, তাহলে সেখান থেকে অপমান করে তাকে তাড়িয়ে দিবে, না হলে গায়ে হাত তুলবে। কি আর করা যাবে? মহারাজ, আপনি শিকারে যেতে পারেন, মনটা একটু হলেও হালকা হবে। আমিও যাচ্ছি আপনার সাথে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, শিকারে যাব আমি, কিন্তু তোমায় যেতে হবে না, আমি একাই যাব। আস্তাবলে আমার প্রিয় ঘোড়া চিতক আছে তো। হ্যাঁ, চিতক একদম সুস্থ সবল আছে, তবে আপনি একা যাবেন? যদি বিপদ আপদ হয়, আমিও যাই না আপনার সাথে? আমি কি বললাম? আমি একা যাব। কথার অবাধ্য হইও না। যাও, ভিতরে গিয়ে পাহারা দাও, আর তোমাদের রানীমাকে জানিয়ে দিও আমি শিকারে গেছি। ও যথাজ্ঞা মহারাজ, আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। রানীমা, ভেতরে আসবো? হ্যাঁ, ভেতরে এসো। কি দরকার? মহারাজ শিকার করতে গিয়েছেন, একাই গিয়েছেন। আপনাকে জানিয়ে দিতে বলল আমায়, তাই সেটাই জানাতে এলাম। তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই? মহারাজকে একা আবার কেউ পাঠায়? ওনার যদি কোনো বিপদ আপদ হয়ে যায়? মহারাজের আদেশ আমাকে পালন করতেই হবে। যেমনটি উনি বললেন তেমনটিই করব। মহারাজ যেমন বলবে তেমন করা হবে, আর আমার কথা শোনা যায় না। যাও এক্ষুনি, মহারাজের পিছন পিছন যাও। আমি তোমায় আদেশ দিচ্ছি। মাসে মাসে বেতন কি এমনি দেওয়া হচ্ছে নাকি? আমি পারবো না রানীমা, আপনি আমায় মারুন ধরুন, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না, তবে রাজাজ্ঞা আমি কিছুতেই অমান্য করতে পারবো না। আজকে মহারাজ আসুক, তোমার চাকরি তো গেল, আমার মুখে মুখে কথা বলা। রানীমা, আমি আপনার মুখে মুখে কথা বলিনি, তবে আপনার অহংকার দিন দিন বেড়েই যাচ্ছে, এটুকুই বলতে পারি। এই অহংকার একদিন আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে আসুক মহারাজ, তারপর তোমার ব্যবস্থা করছি। আচ্ছা, এটা যদি আপনার কাছে অপরাধ মনে হয় তাহলে বলতে পারেন। এখন আমি আসি, অনেক কাজ আছে। চিতক, তুই এখন আমায় বল, কোন দিকে গেলে ভালোভাবে শিকার করতে পারবো আমি? আমার মনে হয় আপনি যদি দক্ষিণ দিকে যান তাহলে ভালো রকমের শিকার করতে পারবেন, আমার মনটাও শান্ত হবে। তাহলে সেখানেই যাওয়া যাক। এখানে শুধু শুধু সময় নষ্ট করে কোনো লাভ নেই। জি মহারাজ, আপনি আমার পিঠে চড়ে বসুন,
আমি আপনাকে সঠিক স্থানে গিয়ে নামিয়ে দেব। এই জন্যই তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। তুমি আমার প্রিয় ঘোড়া, এই জন্যই। মহারাজ নরেশচন্দ্র যেই ঘোড়ায় উঠতে যাবে ঠিক সেই সময় পিছন থেকে এসে তার গলায় তলোয়ার রাখে কালো ডাকাত। নরেশচন্দ্র কিছু করতে গেলেই তার প্রাণ সংকট হবে। কে আপনি? আমার গলায় এইভাবে তলোয়ার রাখার সাহস পেলেন কিভাবে? আমি কে আপনি জানেন? মোহননগর রাজ্যের রাজা আমি। এর ফল কিন্তু ভালো হবে না। আমি কালু ডাকাত। তুই রাজাই হস আর যাই হস না কেন, এখন তুই আমার কবজায় রইছস। আগে সব টাকা দে, তারপর ভাইবা দেখমু তোরে বাসায় রাখমু কিনা। আমি তোকে সব টাকা দিব, তবে আমায় ছেড়ে দিতে হবে। আমার রাজ্য সংকটের মধ্যে আছে। আমি কি এতটাই মূর্খ নাকি রে যে তোরে সাইরা দিমু? সাইরা দিলে তুই আমায় ঠিক খুঁজা বাই কইরা শাস্তি দিবি। আজ তোরে মরতে হইব। এখান থেকে পালা চিতক, আমার প্রাণ যায় যাক, তবে রাজপ্রাসাদে গিয়ে সকলকেই খবরটা দে। যা, জলদি যা। বাবা ধ্রুব, নে খেয়ে নে আস্তে আস্তে, না খেলে শক্তি হবে কি করে? মা, আমার এখন খেতে ভালোই লাগছে না, আমি খাবো না। বাবা, সোনা ছেলে আমার, খেয়ে নিতে হয় গো। তুমি এই মহানগর রাজ্যের মাত্র যুবরাজ, তোমাকে ভবিষ্যতে রাজা হতে হবে। তার জন্য ভালো করে খেতে হবে, ব্যায়াম করতে হবে, নিজেকে প্রস্তুত করে তুলতে হবে। রাজা আবার কি? তোমার বাবা এখনই কাজকর্ম করে, এটাই করতে হবে। এটাকে বলে রাজধর্ম পালন। তোমায় নিয়ে আমার কত আশা, তুমি রাজ্যের রাজা হবে, সবাই তোমায় খুব ভয় পাবে। নাও, এবার খেয়ে নাও বাবা। আচ্ছা মা, তুমি যেমন বলবে তেমন হবে। আমিও তাহলে রাজা হব, সবাই আমাকে সম্মান করবে। হ্যাঁ, সম্মান দেবে তো, অনেক সম্মান পাবি। তাড়াতাড়ি বাইর কর, তোর কাছে কত টাকা পয়সা কি কি মূল্যবান রত্ন আছে, দে, তাড়াতাড়ি দে। আমার কাছে এখন কিছুই নেই, তোকে দেওয়ার মতো এই 100 মোহরই আছে, আর কিচ্ছু নেই। শুধু এইটা বললেই হইল? দিবি নাকি মরবি, তাড়াতাড়ি ঠিক কর। ঠিক এমন সময় একটা বিষ মাখানোর পাশ থেকে এসে লাগে কালো ডাকাতের মাথায়। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায়। কে এই তীর ছুড়লো? কে বাঁচালো আমার জীবন? কই, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। চারিদিকে তো শুনশান। একটু খোঁজাখুঁজি করে দেখি তো, যে আমার প্রাণ বাঁচালো তাকে একবার দেখবো না? মহারাজ একটু এদিক ওদিক হেঁটে যায় এবং পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু কারো দেখা পায় না। কে আমার প্রাণ বাঁচালেন, দয়া করে আমার সামনে আসুন, তাকে আমি একবার দেখতে চাই। এই যে মহারাজ, আমি অনেকক্ষণ থেকেই দেখতে পেয়েছিলাম, তবে নিশানায় রেখেছিলাম ওই ডাকাতকে। সময় বুঝে তীর ছেড়ে দিয়েছি। আমার জীবন বাঁচালেন আপনি, আমি আপনাকে কি দিয়ে সাহায্য করতে পারি? মহারাজ, আমাকে আর কিছু দিতে হবে না। আমি বনবাসী মেয়ে, এখান থেকে ঠিকঠাক ভাবে খাবার পেয়ে যাই। আমার পুরস্কারটা বরং আপনার প্রজাদের মধ্যে দান করে দিবেন, ওরা ভালো থাকবে। এই মেয়েকে বিয়ে করলে যোগ্য রানী হবে আমাদের রাজ্যের। সকলকে নিয়ে কত ভাবে, মনটাও কত ভালো। বিয়ের প্রস্তাবটা দিয়েই দেখি। মহারাজ, আমার এবার যেতে হবে, অনেক কাজ পড়ে আছে, না হলে খেতে পাবো না। কমলা, তুমি আমায় বিয়ে করবে? তোমার মধ্যে আমি একজন যোগ্য রানীকে খুঁজে পেয়েছি। তুমি হবে আমাদের মোহননগর রাজ্যের রানী। তবে আমি তো একজন আদিবাসী মেয়ে, বনে জঙ্গলে থাকি। গ্রামবাসীরা রানীমা হিসেবে আমায় মেনে নিবে না। আরে তুমি চলো তো আমার সাথে, আমি দেখি না গো বাকিটা। তুমি হবে আমার দ্বিতীয় রানী। চিতক, কোথায় দেখেছিলে তুমি মহারাজকে? উনাকে তো উদ্ধার করতে হবে। আমি আপনাকে নিয়ে যাচ্ছি যেখানে আমি দেখেছিলাম, তারপরে যদি সেখানে না থাকে বাকিটা আমি জানি না।
চিতক প্রবল গতিতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সামনে দেখে মহারাজ এবং একটি নারী হেঁটে হেঁটে আসছে। চিতক সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। মহারাজ, মহারাজ, আপনি ঠিক আছেন তো? আমি আপনাকে কতবার বললাম একা যাবেন না, বিপদ হতে পারে, তাও আপনি একাই এলেন আর বিপদে পড়লেন। মহেন্দ্র, আজকে একা এসেছিলাম বলেই আমাদের রাজ্যের জন্য যোগ্য রানী খুঁজে পেয়েছি। ইনি হলেন তোমাদের দ্বিতীয় রানী, নাম হচ্ছে কমলা। নমস্কার রানীমা, আমার প্রণাম নিবেন। আমি মহারাজের দেহরক্ষী চিতক। রানীমাকে প্রণাম জানাও। নমস্কার রানীমা, আমি মহারাজের প্রিয় ঘোড়া। আসুন মহারাজ, রানীমাকে আর আপনাকে প্রাসাদে নিয়ে যাই। তোমাদেরকেও জানাই আমার প্রণাম। আরে রানীমা, এটা আপনি কি করছেন? আপনি সম্মানিত ব্যক্তি, আমাদের প্রণাম জানাবেন না? কি সম্মানীয় ব্যক্তি, কে সাধারণ ব্যক্তি, এসব তো আমি জানি না। আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ। মহারাজ, আপনি চিতকে চড়ে প্রাসাদে ফিরে যান, আমি হেঁটে হেঁটে আসছি। কেন? তুমি কেন হেঁটে আসবে? তুমিও ঘোড়ায় চড়েই আসবে। এসো, আমাদের সাথেই ভরা উঠে পড়ো। দেখলে তো তোমাদের নতুন রানীমা কত ভালো। রানীমা যখন বলছে ঘোড়ায় উঠে এসো। সকলে মিলে ঘোড়ায় উঠে পড়ে। এসো রানী, ভিতরে এসো, আমার সাথে এসো। তুমি কোথায় গিয়েছিলে তুমি? কখন তো সেই বেরিয়েছো, যা ইচ্ছা তাই পেয়ে গেছো নাকি? আর কে এই নারী? এর নাম হলো কমলা। কমলা আমার দ্বিতীয় স্ত্রী, এই রাজ্যের দ্বিতীয় রানী। তুমি যা যা ক্ষমতা ভোগ করো সবকিছু এবার থেকে কমলাও ভোগ করবে। কি? আমার ক্ষমতায় ভাগ বসাতে এসেছে এই মেয়ে, আর আমি চুপ করে বসে থাকবো? তোমার আচার আচরণ দেখে আমার একদম মনে হয় না তুমি এই রাজ্যের রানী। তবে কমলাকে দেখে আমার সেটা মনে হয়েছে, তাই প্রাসাদে নিয়ে এসেছি। এই মেয়েকে আমি মজা দেখাবো, আমার ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে এসেছে। দিদি, তোমার ক্ষমতা তুমি ভোগ করো। আমি ওসব দেখে কিছু জানি না, আর হাত বাড়াবো না। তোকে এক্ষুনি মজা দেখাবো। আমার মুখে মুখে কথা, তুই আমার সতীন হবি? আমি কিছুতেই মেনে নিব না। দয়া করে আমাকে ঝাড়ু দিয়ে মারবেন না, আমার যে খুব লাগবে। আমি এখান থেকে চলে যাচ্ছি। না কমলা, তুমি কোথাও যাবে না। যেতে হলে এই মহিলা যাবে। তুমি হবে আমার রাজ্যের যোগ্য রানী। আজকে আর আমার হাত থেকে তোর নিস্তার নেই। তুই আমার জায়গা দখল করতে এসেছিস। না, আমাকে মারবেন না। আমি আপনার জায়গা দখল করতে আসিনি। আমি বিশ্বাস করুন। তোদের মতো মেয়েদের মতলব আমি খুব ভালোভাবে জানি। যেমন এখানে এসেছিস, এবার মার খা। আমি ওকে এখানে নিয়ে এসেছি, তুমি ওর গায়ে হাত দেওয়ার কে? যেমন জায়গায় আছো চুপ করে থাকবে, একদম বেশি বাড়াবাড়ি করতে যাবে না। ও, মুখে তো বেশ ভালোই বলি ফুটেছে দেখছি। এখন বাড়াবাড়ি করছি আমি? নিজে যে আরেকটা বিয়ে করে না বাড়াবাড়ি করছো? তুমি একজন যোগ্য রানী হয়ে উঠতে পারোনি, তাই জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তুমি কি সবসময় নিজের অহংকার নিয়েই থাকো? মহারাজ, কেন চেঁচামেচি করছেন? আমি চলে যাচ্ছি, ছেড়ে দিন না। না, তুমি কোথাও যাবে না। মহেন্দ্র, তুমি নতুন রানীকে আমাদের ঘরে নিয়ে চলো, আমি এদিকের ব্যাপার মিটিয়ে নিচ্ছি। আগে মহারাজ, আপনি যেমনটি বলবেন। আসুন রানীমা, আমার সাথেই আসুন। এই যে চন্দ্রকোনা, তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তুমি তোমার মতো থাকবে, কমলা ওর মতো থাকবে। একদম বেশি বাড়াবাড়ি করবে না, না হলে কিন্তু ব্যাপারটা খারাপ হয়ে যাবে। আমাদের রানী বড্ড খারাপ ব্যবহার করে সেই কদিন। আমি তো কত ভালোভাবে কাজকর্ম করি, মহারাজ কত বিশ্বাস করে আমাকে। তার বদলে মহারানী আমাকে শুধু মারবে। মনে হয় কাজটাই ছেড়ে দিই, কিন্তু কাজ ছেড়ে দিলে তো হবে না। বাড়িতে আমার পঙ্গু স্বামী পড়ে রয়েছে বিছানায়। এই যে দাসী, এটা আমাদের নতুন রানীমা। মাফ করবেন রানীমা,
আপনার নামটা মুখে আনছি। ওনার নাম হলো কমলা। ও, আপনি আমাদের নতুন রানীমা? আমি এখানকার দাসী। হা হা, তাহলে তো তুমি আমার সাথে সব সময় থাকবে, আমার সাথে গল্প গুজব করবে গো। আমার সতীন আমাকে একদম দেখতে পারে না। হ্যাঁ, অবশ্যই। আমি তো আপনাদের সাহায্যের জন্যই রয়েছি। সব কিছু করব। আপনার কথাবার্তা বেশ সুন্দর, আমাদের রানীমার মতো নয়। রানীমা, আপনি পালঙ্কে বসুন, বিশ্রাম করুন, অনেক ধকল হয়েছে। আমরা যাই, আমাদের অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আর দাসী, তুমি সময় পেলে আমার কাছে এসো, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আসব। এটা কিছুতেই হতে পারে না। আমার স্বামী ওই কমলার ভালোবাসার অন্ধ হয়ে গেছে। আমার জায়গাটা এবার ওই কমলা হাতড়ে নেওয়ার আগে কিছু একটা করতে হবে। পালঙ্ক থেকে উঠে চন্দ্রকোনা ঘরের মেঝেতে পায়চারি করতে থাকে এবং ধ্রুবর দিকে এক নজরে তাকায়। ওই মেয়ে মহারাজের রানী হয়ে এসেছে, তার মানে ওরও সন্তান হবে। যদি ওর পুত্র সন্তান হয়, তাহলে যে তুই আর আমি মোহনগরের মহারাজ হতে পারবি না। আমাকে কিছু একটা করে আটকাতেই হবে এসব। বেশ কিছুক্ষণ পায়চারি করার পর আবার পালঙ্কে বসে পড়ি চন্দ্রকোনা। এবার তার মাথায় মনে হচ্ছে একটা কুবুদ্ধি এসেছে। একটা ভালো বুদ্ধি পেয়েছি। ওই মেয়েকে বাঁচিয়ে রাখলেই হবে না, আমি মেরে ফেলবো। ওর সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি। এবার ক্ষমা চাওয়ার নাম করে একটা শরবতের গ্লাসে বিষ মিশিয়ে নিয়ে যাব, গিয়ে খাইয়ে দিলেই ব্যাস, খেলা শেষ। আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যাই। এই বলে চন্দ্রকোনা রান্নাঘরের দিকে চলে যায়। কি গো রানী, তুমি চুপচাপ বসে আছো কেন? সকালের ঘটনা দেখে ভয় পেয়ে গেছো নাকি? আজকে তো আমার এই প্রাসাদে প্রথম দিন, তাই কেমন কেমন একটু লাগছে। বুঝতে পেরেছি রানী, তবে আস্তে আস্তে তুমি ঠিক মানিয়ে নেবে এদের সবার সাথে। প্রজাদেরকে ভালোবাসা দেবে, প্রজারাও তোমাকে ভালোবাসবে। আমি তো কোনোদিন কারোর ক্ষতি চাইনি। আমি যে স্বার্থের কথা ভাবি না, তাহলে জঙ্গলের ডাকাতের থেকে আপনাকে বাঁচাতে যেতাম না। আমি জানি গো রানী, আমি জানি তোমার চোখে একটা আলাদা রহস্যই লুকিয়ে রয়েছে। তুমি সকলের কথা ভাবতে জানো, এই জন্যই তো তোমাকে রানী করে এই প্রাসাদে নিয়ে এসেছি। মোহননগরবাসীরা খুব খুশি হবে। আচ্ছা মহারাজ, দুপুর হয়েছে তো, আপনি তো খাবেন, যান খেয়ে নিন। হ্যাঁ, আমি তো খাবই, তুমিও তো খাবে। চলো একসাথেই খাবো। তুমি বা কেন একা একা খাবে? মহারাজ, আপনি খেয়ে নিন। আজকে আমি খাবো না, আমার খেতে ভালো লাগছে না। আমি ঘরেতেই ঠিক আছি। আরে একটু কিছু না খেলে হয় নাকি? চলো বলছি আমার সাথে। মহারাজ, আজকে দয়া করে আমাকে জোর করবেন না, আমার একদম ভালো লাগছে না। আপনি খেয়ে আসুন, আমি বসে আছি। আচ্ছা, তাহলে তাই হোক, তোমার যা ইচ্ছা সেটাই হবে। বেশ, মহারাজের খাবার থালায় তোলা হয়ে গেল। এবার যাই, গিয়ে ঘরে খাবার দিয়ে আসি। এতক্ষণে মহারাজ হয়তো চলে আসবেন, ওনার তো আসার সময় হয়ে গেল। দাসী মহারাজের খাবার নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু দরজার গোড়ায় লুকিয়ে থাকা চন্দ্রকোনাকে দেখতে পায় না। এই তো রান্নাঘর ফাঁকা পেয়ে গেছি। এখন মহারাজের খাওয়ার সময়, রান্নাঘরে দাসী আসবে না। এটাই মোক্ষম সুযোগ, বিষ মেশানো শরবত তৈরি করে নিতে হবে। চন্দ্রকোনা চটপট একটি গ্লাসে শরবত তৈরি করে ফেলে এবং তাতে এক পাত্র বিষ একেবারে ঢেলে দেয় এবং বিষের পাত্রটি রান্নাঘরের মেঝেতেই ফেলে দেয়। হা 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 হা, এবার তোমার কি হবে কমলা? তুমি আমার সতীন হতে চলেছিলে, বেঁচে না থাকলে সতীন হবেই বা কিভাবে? আমার সাথে লাগতে এসেছিলে তোমরা। আমি কি জিনিস এখনো তোমরা জানো না। এবারে শরবত খাইয়ে তোমাকে আমি শেষ করব। আমার পুত্র হবে এই মোহননগরের রাজা। চন্দ্রকোনা শরবতটি নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায়,
কিন্তু বিষের পাত্রটি রান্নাঘরেই পড়ে থাকে। মহারাজ, নতুন রানীমা খাবেন না? না, ওনার খাওয়ার ইচ্ছা নেই, এখন খাবে না বলল। তা চন্দ্রকোনা কোথায় গেল? ওর খাওয়া হয়ে গেছে? না, রানীমা তো আসেনি, আর কিছু কই বলেও গেল না খাবেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমাকে খেতে দে, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। মহারাজ দেখুন, আর ডাল দেব? না না, এটাই ঠিক আছে, আর ডাল দিতে হবে না। তুই আমায় তরকারিটা দে। আজকে কি তরকারি রান্না করেছিস? আজকে মাছের ঝোল রান্না করেছি। এই যে রান্নাঘর থেকে মাছের ঝোলটা আনতে তো ভুলেই গেলাম। মহারাজ, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বড্ড বড় ভুল হয়ে গেছে। আরে সেসব কিছু নয়, তুই যা নিয়ে আয়, অত ভয় পাওয়ার কিছু নেই। ধন্যবাদ মহারাজ, মানুষ মাত্রই তো ভুল হয়। তাড়াতাড়ি মহারাজের জন্য তরকারিটা নিয়ে যাই, আমার জন্য আবার বসে থাকবেন উনি। এরকম ভুল আমি করলাম কিভাবে? ভাগ্যিস মহারাজ রেগে যায়নি। রান্নাঘরের তরকারি নিতে গিয়ে দাসী বিষের পাত্রটি দেখতে পায়। তখনই সে মহারাজকে ডাকতে থাকে। মহারাজ, মহারাজ, দয়া করে একবার রান্নাঘরে আসুন। এসব কি দেখছি আমি? কি হয়েছে দাসী, তুই আমায় ডাকছিস কেন? মহারাজ, ওই দেখুন, মাটিতে একটা বিষের পাত্র পড়ে আছে, কিন্তু খালি। সত্যিই তো, এটা খুব ভয়ানক বিষ। একটুখানি যদি পেটে চলে যায় তাহলে মানুষকে একেবারে কুপোকাত করে দিতে পারে। কিন্তু এই বিষের পাত্র আনলো কে? আমি তো জানি না মহারাজ, আমি আপনার খাবার নিয়ে তো চলে গিয়েছিলাম। নিশ্চয়ই তারপর কেউ রান্নাঘরে ঢুকেছিল। কেউ মনে হয় বড় ষড়যন্ত্র করছে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ বড় ষড়যন্ত্র করছে। তাড়াতাড়ি তাকে আটকাতে হবে। আমাদের মাথায় বিপদ ঘনিয়ে এসেছে। দেখছি আমি কি করা যায়। মহারাজ, যা করার একটু তাড়াতাড়ি করবেন, আমাদের হাতে সময় কিন্তু নেই। কেউ মনে হয় এই রাজপ্রাসাদের কাউকে মারতে চায়। সেটা তো আমিও বুঝতে পেরেছি, কিন্তু কে হতে পারে? মহেন্দ্র, কোথায় তুমি? তাড়াতাড়ি রান্নাঘরে এসে হাজির হও। নরেশচন্দ্র একবার চিৎকার করাতেই দ্রুত রান্নাঘরে এসে পৌঁছায় মহেন্দ্র। আগে মহারাজ, আমাকে ডেকেছেন? কি করতে হবে আমাকে বলে দিন। আমাদের পেছনে কেউ ষড়যন্ত্র করছে, তাকে ধরতে হবে। এই দেখো, বিষের পাত্র। কেউ খাবারে কিছু বিষ মিশিয়েছে। তাহলে আমি আগে সকলকে খাবার খেতে বারণ করে দিই, যা খাবার আছে সব ফেলে দিতে বলি। তোমার যা করণীয় তাই করো, তবে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা দাসী, আমায় বলো তো, এর মধ্যে রান্নাঘর থেকে কে কি খাবার নিয়ে গেছে? সেটাই তো জানি না। আমি দুপুরের খাবার নিয়ে মহারাজের খাবার ঘরে গিয়েছিলাম। তারপর এখানে এসেছিলাম তরকারি নিতে। তখনই এসে দেখি এই বিষের পাত্রটি পড়ে আছে। ও আচ্ছা, তার মানে যখন কেউ রান্না করছিল না তখনই কেউ ঢুকেছে। ঠিক আছে, মহারাজ এখানে দাঁড়িয়ে আছে, সময় নষ্ট করলে হবে না। আমি দেখছি কি করা যায়। রাজপ্রাসাদের মধ্যে যা খাবার আছে সব ফেলে দিন। আমি আসতে পারি? আরে দিদি, আপনি আসুন আসুন, এটা তো আপনারই ঘর। তুমি ভয় পেয়ে নাও। তখনকার ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ওইরকম ভাবে ব্যবহার করা আমার উচিত হয়নি। না না দিদি, ক্ষমা চাইতে হবে না আমার কাছে। আমি রাজপ্রাসাদের কিছুই জানি না, আর কিছু নিতেও আসিনি। সবকিছু যেমন আপনার ছিল তেমনি আপনারই থাকবে। কমলা, এবার এসব কথা ভুলে যাও। আমি খুব খারাপ ব্যবহার করেছি গো। এত খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি। শেষ পর্যন্ত আমি তোমায় মারতে গেলাম। ছি ছি। না না, আমি সব ভুলে গেছি। এবার তুমি আর আমি এই রাজপ্রাসাদে দুজনের বন্ধু হলাম, ঠিক আছে? হা 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 হা। হ্যাঁ, এই রাজপ্রাসাদে তুমি আর আমি দুজনে এবার ভালোভাবে থাকবো। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। সকলে মিলেমিশে থাকার আনন্দটাই আলাদা। দিদি, আপনি খেয়েছেন? হ্যাঁ, আমার তো খাওয়া হয়ে গেছে।
তুমি কিছু খাওনি শুনলাম, তাই জন্য একটু শরবত বানিয়ে নিয়ে এলাম, এটা খেয়ে নাও। না না দিদি, আজকে আমার খেতে ভালো লাগছে না, আমি পরে খাবো। না খেলে হয় নাকি? দুপুরে কিছু না খেলে হবেই? শরীর খারাপ করবে যে। এই 1 গ্লাস শরবত খেয়ে নাও, না খেলে কিন্তু আমি ছাড়বো না। আচ্ছা দিদি, আপনি শরবতের গ্লাসটা ঘরেই রেখে যান, আমি একটু পরেই খেয়ে নেব। রেখে দিলে হবে নাকি? যা করতে হবে আমার সামনেই করতে হবে, না হলে বুঝবো কিভাবে শরবতটা খেলো কিনা? দিদি তুমি রেখে দাও। আহা, না না, তোমাকে এখনই খেতে হবে। তোমার দিদি বলেছে তো দুপুরের বেশি কিছু খেতে হবে না, তুমি শুধু ওই শরবতটুকু খাও, তাহলে আমার শান্তি হবে। আমি ভাববো তুমি আমায় ক্ষমা করে দিয়েছো। দিদি ক্ষমা চাইতে হবে না, আমরা তো বন্ধু। দাও আমাকে শরবতের গ্লাসটা দাও, দেখো আমি খেয়ে নিচ্ছি, কত সুন্দর। এই তো, এবার মনে হচ্ছে কাজ হবে। তাড়াতাড়ি খেয়ে নে, তারপর একটি মজা। রাজপ্রাসাদে আমার জায়গা ভাগিদারি নিতে এসেছিস, কি ভাবলি আমি তোকে ছেড়ে দেব? একবার খালি শরবতটা খা, তারপরেই খেলা শুরু হয়ে যাবে। এই বিষে একবার যে খাবে সে সারা জীবন মৃত্যুর সাথে লড়াই করবে। কমলা শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কমলা কি শরবত খাবে? সে কি চন্দ্রকোনার হাত থেকে মুক্তি পাবে, নাকি এই শরবত খেয়ে কমলা তার মৃত্যু ডেকে আনবে? সেটি জানতে পারবেন আমাদের গল্পের 3য় পর্বে। 3য় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে।